হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। জিরো সে রিস্টার্ট বলে একটা সিনেমা বলাটা হয়তো ঠিক হবে না, বিহাইন্ড দ্য সিন বলতে পারেন, ডকুমেন্টারি বলতে পারেন। 12 ফেল, যেই মুভিটা আজকের মুভি নেই, লোকের ইমোশন হয়ে গেছে। কারণ এই মুভিটা মানুষকে ভাবতে শিখিয়েছে, মানুষকে নতুন করে বাঁচতে শিখিয়েছে। এই সাকসেসফুল মুভিটা বানানোর পেছনের গল্পটা কি সেটাই বলতে এসছে জিরো সে রিস্টার্ট বলে এই প্রজেক্টটা, যেটা বিদু বিনোদ চোপড়া 12 ফেল তৈরির গল্পটা আমাদেরকে জানাবে যে এই মুভিটা এত সাকসেসফুল মুভি হলো কেন, এইটা তৈরি হওয়ার পেছনের গল্পটা কি। হলে গিয়ে দেখলাম, হল মোটামুটি ফাঁকা ছিল অ্যাজ এক্সপেক্টেড, কারণ আমি জানতাম এই মুভিটা হলে বেশি লোক দেখতে যাবে না, কারণ এর টার্গেট অডিয়েন্স খুব কম। কিন্তু আমি এই মুভিটার সঙ্গে পার্সোনালি খুব কানেক্ট করতে পেরেছি। কেন কানেক্ট করতে পেরেছি? কারণ আমি রিসেন্টলি একটা শর্ট ফিল্ম তৈরি করেছি, আমি এবং অনিন্দিতা কুন্ডু মিলে সেটাকে ডাইরেক্ট করেছি, নাম সময়। সেই সময় ডাইরেক্ট করতে গিয়ে আমি যেই প্রবলেমের মধ্যে পড়েছি সেইগুলো আমি এই সিনেমাটার মধ্যে দেখতে পেয়েছি, যার জন্য আমি খুব কানেকশন ফিল করেছি। সময়ের টিজার বেরিয়ে গেছে, যারা যারা দেখেননি গিয়ে দেখতে পারেন, আমার চ্যানেলে আছে। আমি এটা নিয়ে সেপারেট একটা ভিডিও বানিয়েছিলাম, অ্যানাউন্সমেন্ট ভিডিও। টিজার এসছে, দেখুন, দেখে এসে জানান কিরকম লাগলো। এরপরে ট্রেলার আসবে, তারপরে সময় শর্ট ফিল্মটা খুব তাড়াতাড়ি আনার চেষ্টা করছি। টিজারের যে লিঙ্কটা সেটা আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, যান গিয়ে দেখুন। দেখে এসে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না যে শর্ট ফিল্মের টিজারটা আপনাদের কিরকম লাগলো, এবং যত তাড়াতাড়ি সম্ভব শর্ট ফিল্মটা আমি আপনাদের সামনে আনার চেষ্টা করছি। এইবারে যে বললাম যে এই মুভিটা সবার জন্য নয়, বা এই প্রজেক্টটা সবার জন্য নয়, বারবার আমি মুভি বলছি কারণ সিনেমা হলে এসছে। এবার এই প্রজেক্টটা কেন সবার জন্য নয়, ওই যে বললাম, যারা ফিল্ম মেকিং করতে চায় ভবিষ্যতে, যারা ফিল্ম মেকিং দেখতে ভালোবাসে, যারা ইন ফিউচার অ্যাক্টর হতে চায়, যারা দেখতে চায় যে হ্যাঁ একটা ফিল্ম মেকিং এর কাজ কিরকম ভাবে হয়। ফিল্ম মেকিং এর মানে একটা তো ফিল্ম মেকিং তো খালি নাম, তার ভেতরে অনেকগুলো ডিপার্টমেন্ট থাকে। এডিটিং ডিপার্টমেন্ট, পোস্ট প্রোডাকশন, প্রি প্রোডাকশন, অ্যাক্টর, কাস্টিং, এই সবগুলো, প্রডিউসার থেকে শুরু করে ডাইরেক্টর থেকে শুরু করে প্রচুর ভাগ করা থাকে। এবং যাদের এই জিনিসগুলো নিয়ে ইন্টারেস্ট আছে তাদের এই সিনেমাটা দেখতে খুব বেশি ভালো লাগবে। কারণ এই সিনেমাটা দেখলে আপনি বুঝতে পারবেন যে একটা ফিল্ম মেকিং এর পেছনে, একটা জিনিস তৈরির পেছনে কতটা খাটনি লাগে। এই সিনেমাটা যেটা আজকে খুব মানে সাকসেসফুল হয়ে গেছে, লোকের মুখে মুখে এই সিনেমাটার নাম আপনি দেখতে পাবেন বা শুনতে পারবেন। লোক বলে যে হ্যাঁ এই সিনেমাটা আমাদেরকে বাঁচতে শিখিয়েছে, আমরা ভেঙে পড়েছিলাম 12 ফেল দেখার পর, আমি আবার নতুন করে বাঁচতে শিখেছি। বাট এই সিনেমাটাই যখন শুরু হচ্ছিল, যখন এই সিনেমাটা অ্যানাউন্স করা হয়েছে, তখন এর পাশে কেউ ছিল না, কোনো ডাইরেক্টর এটাকে করতে চায়নি, কেউ এটাকে প্রডিউস করতে চাইছিল না, এবং কেউ এর সাথে থাকতে চাইছিল না। সবাই এটাকে ফ্লপ ট্যাগ দিয়ে দিয়েছিল। সেটাকে ওভারকাম করে কি করে এই ফিল্মটা একটা 12 ফেলের মতো সিনেমা তৈরি হলো, সেটার পিছনের গল্পটা আপনি দেখতে পাবেন। এবং কি সুন্দর করে দেখিয়েছে প্রত্যেকটা জিনিস, প্রি প্রোডাকশনের প্রত্যেকটা জিনিস, যে লোকেশনে যাওয়া, সেই জায়গাগুলোকে শুট করা। এই যে আমরা সিনেমাটা দেখতে দেখতে বারবার বলছিলাম যে সিনেমাটা খুব র, মানে 12 ফেল খুব র একটা সিনেমা, কিন্তু সেটা সিনেমাটা র কেন? এর লোকেশনের জন্য। এর লোকেশনগুলো সেট করে তৈরি করা হয়নি, লোকেশন অরিজিনাল, তার মধ্যে জিনিসপত্র ঢুকিয়ে সেটাকে একটা লোকেশনটাকে একটা জীবন দেওয়া হয়েছে। প্রত্যেকটা অ্যাক্টর, তাদেরকে কিভাবে ইউজ করা হয়েছে, অ্যাক্টরকে কিভাবে চুজ করা হয়েছে। এখানে বলা হয়েছে যে এই মুভিটার জন্য প্রথমে বরুণ ধাওয়ানের কথা ভাবছিলাম, যে মানে যারা কাস্টিং ডিপার্টমেন্টে ছিল তারা বলছিল যে বরুণ ধাওয়ানকে নেওয়া উচিত। তখন বিদু বিনোদ চোপড়া বলছে বরুণ ধাওয়ান খুব ভালো অ্যাক্টিং করে, সে যখন সুযোগ পেয়েছে ভালো অ্যাক্টিং করেছে, কিন্তু আমি একটা গ্রামের ছেলেকে দেখাচ্ছি, চম্বলে থাকে, সেই ছেলেটার সঙ্গে বরুণ ধাওয়ানের যে ফিজিক বা বরুণ ধাওয়ানের যে মানে ফেসিয়াল, যে ওই জিনিসটা গ্রামের ছেলে হিসেবে বরুণ ধাওয়ানকে মানায় না। তারপরে বিক্রান্ত মাসে কিভাবে আসছে, বিক্রান্ত মাসের উপরেও লোক ট্রাস্ট করতে চায়নি, বিদু বিনোদ চোপড়ার উপরে ট্রাস্ট করতে চায়নি, ডাইরেক্টরটা পালিয়ে যাচ্ছিল। এই জিনিসগুলো যেভাবে সুন্দরভাবে দেখিয়েছে। এবং এখানে একটা জিনিস আরো দেখার, সেটা হচ্ছে একটা মুভি মানে আমরা ভাবি যে একটা গল্প, না, একটা সিনেমা মানে একটা গল্প নয়। একটা সিনেমার মধ্যে অনেকগুলো গল্প থাকে, যেগুলো পার্ট বাই পার্ট সেই সিনেমার মধ্যে ঢোকানো থাকে। প্রত্যেকটা সিন যদি আপনি ভেঙে ভেঙে দেখেন, তাহলে প্রত্যেকটা গল্প আপনি খুঁজে পাবেন। এই জিনিসগুলো যেভাবে দেখানো হয়েছে, যে একটা ওয়ান টেক শট, সেটাকে কিভাবে 24টা সিনের মাধ্যমে ডিভাইড করা হয়েছে, এবং সেটাকে তারপরে ওয়ান টেক শট হিসাবে আমাদের সামনে প্রেজেন্ট করা হয়েছে। কিভাবে অ্যাক্টরদেরকে নিয়ে আসা হয়েছে, কিভাবে যে অরিজিনাল যারা লোকজন, মানে যেমন একটা ক্লাসরুমে অ্যাকচুয়াল স্টুডেন্টকেই চাই। এবার তারা তো মানে অ্যাক্টর না, তারা অ্যাক্টিং জানে না, তারা ক্যামেরার দিকে তাকিয়ে ফেলছে, কখনো 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 উল্টো পাল্টা জিনিস করে ফেলছে। সেই জিনিসগুলোকে একটা ডাইরেক্টর কিভাবে হ্যান্ডেল করছে, একটা ডাইরেক্টর সবাই না বলে দেওয়ার পর একটা ডাইরেক্টর কিভাবে সামনে আসছে, এসে বলছে না আমি এটা করতে চাই, কিভাবে আমার মাথায় পুরো সিনেমাটার প্ল্যানিং চলছে, কিভাবে জিনিসপত্রগুলো একটা ডাইরেক্টর দেখে, এগুলো তো ভালোভাবে দেখিয়ে যে পয়েন্ট আউট করে অ্যারো দিয়ে প্রত্যেক জনের নাম, যারা যে এর সঙ্গে অ্যাসোসিয়েটেড ছিল, তারা কিভাবে তাদের কাজ করেছে। কোভিড
যখন এসেছিল, কোভিডের টাইমে ভিডিও কলের মাধ্যমে তারা কিন্তু জিনিসটাকে ছাড়েনি, তারা ওটাকে নিয়ে এগিয়ে গেছে। প্রত্যেকটা লোকেশনে যাওয়া, সেগুলোকে একটা ছোট ছোট ব্লগের আকারে বার করা, সেগুলো ভিডিও করে করে সেগুলো ছাড়া, যে হ্যাঁ আমরা আজকে এই লোকেশনে এসেছি, এখানে শুট করতে যাচ্ছি, এখানে সিনটাকে এইভাবে করেছিলাম, প্রত্যেকটা ক্যারেক্টারকে জাস্টিফাই করা, প্রত্যেকটা অ্যাক্টরকে প্রপার সম্মান দেওয়া, বয়স্ক যারা অ্যাক্টর, যারা একটা সিন দুটো সিনের জন্য এসছে তাদেরকেও প্রপার সম্মান দেওয়া, যে ভাই ফাটিয়ে দিচ্ছ এই সিনটায় তুমি। এই অ্যাপ্রিসিয়েশনটাই একজন অ্যাক্টর চায়, এই কনভিকশনটাই একটা ফিল্ম মেকারের মধ্যে থাকা উচিত। তারপরে সে বিধু বিনোদ চোপড়ার মতো সিনেমা, মানে ওই তবে সে বিধু বিনোদ চোপড়া হতে পারে। এই জার্নিটা খুব একটা ইজি নয়, এবং আজকে যখন আমি সময় বানিয়েছি, সময় বানাতে গিয়েও আমাকে অনেক হার্ডেলের মধ্যে দিয়ে যেতে হয়েছে, কারণ জিরো বাজেট একটা শর্ট ফিল্ম। এবং সেইখান থেকে দেখতে গেলে আমি মানে এই পুরো জিনিসটা দেখার পর আমার ওই দিনগুলোর কথা মনে পড়ছিল, যে হ্যাঁ আমিও হয়তো এত বড় নয়, বিকজ আমার প্রজেক্টটা হয়তো এত বড় নয়, বা আমি এত বড় প্রবলেম ফেস করিনি, কিন্তু জিনিসটা মোরাললেস সেম, যে এই প্রবলেমগুলো হয়তো কিছু কিছু আমার সাথেও হয়েছে। জিনিসগুলো দেখতে ভালো লাগবে, এবং আমার খুব ভালো লেগেছে, আমার সাথে কানেকশন তৈরি করতে পেরেছে। প্রত্যেকের জন্য সিনেমাটা নয়, এই জন্য দর্শকও খুব কম ছিল। ওটিটিতে আসুক, তখন আপনি এটা দেখতে পারেন। এটা রাদার আমার মনে হয়েছে এটা সিনেমা হলে না এনে ওটিটিতে আনলে বেশি ভালো হতো, কারণ এটা এরকম জিনিস নয় যেটা সিনেমা হলে লোক টাকা পয়সা খরচা করে দেখতে যাবে বলে, সেটা লোক দেখতে যাচ্ছেও না। এই ছিল জিরো সে রিস্টার্টের রিভিউ। কারা দেখেছেন কমেন্ট করে জানাবেন, যারা দেখেননি জানি গিয়ে দেখে ফেলুন। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলো প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।